ইসরায়েলের হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়ার পরিবারের 10 সদস্যের মৃত্যু। গাজা জুড়ে তাণ্ডব, আবারও টার্গেট ত্রাণ সংগ্রহকারীরা। মধ্যপ্রাচ্যে পরবর্তী ফ্রন্ট লাইন হতে যাচ্ছে লেবানন। শঙ্কায় ইউরোপীয় নেতাদের, ইসরায়েলের প্রতি সামরিক পদক্ষেপ এড়ানোর আহ্বান। 12 বছর পর কারামুক্ত উইকিলিক্স প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ ব্রিটেন থেকে রওনা হয়েছেন জন্মভূমির পথে। দোষ স্বীকারের বিনিময়ে মুক্তি সমঝোতা যুক্তরাষ্ট্রের সাথে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। ইসরায়েলি হামলায় আবারও স্বজন হারালেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। বিমান হামলায় নিহত হয়েছেন হানিয়ার বড় বোন সহ তার পরিবারের অন্তত 10 সদস্য। মঙ্গলবার গাজার আল শাতি ক্যাম্পে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আবাসিক বিভিন্ন স্থাপনা করে চালানো হয় ওই হামলা। ধ্বংস হওয়া এসব স্থাপনায় অবস্থান করছিলেন হামাস প্রধানের পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় এ সময় ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হানিয়ার বোন। ওই বাড়িতেই অবস্থান করছিলেন হামাস প্রধানের পরিবারের আরও 9 সদস্য। হামলায় নিহত হন তারাও। এর আগে গেল এপ্রিলে ঈদের দিন ইসরায়েলি হামলায় নিহত হন হানিয়ার 3 ছেলে। গাজা উপত্যকায় আবারও ত্রাণ সংগ্রহকারীদের উপর হামলা চালালো ইসরায়েলি বাহিনী। সোমবারই প্রাণ হারিয়েছেন কমপক্ষে 21 ফিলিস্তিনি। কারেম আবু সালেমে ত্রাণের জন্য জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর চালানো হয় হামলা। নিহত হন কমপক্ষে 10 ফিলিস্তিনি। সেই তালিকায় রয়েছেন ত্রাণ বহরের নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজনও। খান ইউনিসে হয়েছে হামলা। তাছাড়া মাঘাজি রিফিউজি ক্যাম্পেও তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বহর। প্রাণ হারিয়েছে 3 শিশু সহ কমপক্ষে 5 জন। উপত্যকার কেন্দ্রে শরণার্থী শিবিরেও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 6 ফিলিস্তিনি। উত্তর গাজাতেও থেমে নেই আগ্রাসন। হামলা চালানো হয়েছে এএফপির কার্যালয়েও। শুধুমাত্র সামরিক পদক্ষেপের মাধ্যমেই ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত সম্ভব না। হিজবুল্লাহ ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে এমন মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। আরও একটি যুদ্ধের শঙ্কা জানিয়ে ইউরোপীয় নেতারা বলছেন, সংকট সমাধানে আলোচনার কোনো বিকল্প নেই। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, রাফায় প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা হারিয়েছে হামাস। তাই লেবানন সীমান্তে সংঘাত বৃদ্ধি পাওয়ায় সেখানে মোতায়েন করা হচ্ছে বাড়তি সেনা। সময় যত গড়াচ্ছে তীব্র হচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত। একদিকে হিজবুল্লাহর বিভিন্ন ক্যাম্প লক্ষ্য করে বিমান হামলার কামান থেকে গোলাবর্ষণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে আইডিএফের সেনাদের লক্ষ্য করে রকেট আর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা। লেবানন সীমান্তে বাড়তি সেনা মোতায়েনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে চড়েছে উত্তেজনার পারদ। আইডিএফ বলছে, গাজায় দুর্বল হয়ে পড়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো। অন্যদিকে সংঘাত বাড়ছে ইসরায়েল লেবানন সীমান্তে। এ কারণেই শক্তি বাড়ানো হচ্ছে সেখানে। গাজায় আমাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মতো কার্যকারিতা হারিয়েছে সন্ত্রাসীরা। রাফায় হামাসের ব্রিগেডকে ধ্বংস করে দিয়েছি আমরা। এদিকে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতকে কেন্দ্র করে উদ্বিগ্ন ইউরোপ। গাজার পর এবার লেবাননেও যুদ্ধের শঙ্কায় ইউরোপীয় ইউনিয়ন। লেবানন সীমান্তে যেভাবে সহিংসতা বাড়ছে তাতে আমরা উদ্বিগ্ন। আমরা আরেকটি যুদ্ধ চাই না। এ কারণেই আমার বৈরুত সফর। ইসরায়েল যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে, এতে করে তেল আবিবের নিরাপত্তা নিশ্চিত হবে না। আমরা চাই আলোচনার মাধ্যমে সংকটের সমাধান। এর আগে সাইপ্রাস সহ ইউরোপে হামলার হুঁশিয়ারি দেয় হিজবুল্লাহ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গাজার পর ইসরায়েলের আরেক টার্গেট লেবানন। সাম্প্রতিক বক্তব্যে এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানান, গাজা থেকে সেনা প্রত্যাহার করা হলেও তাদের মোতায়েন করা হবে উত্তরাঞ্চলীয় সীমান্তে। এর ফলে নতুন রণক্ষেত্রে পরিণত হতে পারে লেবানন। যুদ্ধে জড়াতে পারে চিরবৈরী দুই দেশ, যুক্তরাষ্ট্র ও ইরান। রাফায় হামলার পরিধি কমলে সেনাদের একটি অংশ উত্তরের দিকে পাঠানো হতে পারে। প্রথমত প্রতিরক্ষা ইস্যুতে, দ্বিতীয়ত সেখানকার বাসিন্দাদের নিজ এলাকায় ফেরাতে। সম্ভব হলে কূটনৈতিক পথেই সমাধান করতে চাই। তবে তা না হলে অন্য উপায় বেছে নিতেই হবে।
উত্তর ও দক্ষিণাঞ্চলে ঘর ছাড়া সব মানুষকে নিজ বাড়িতে ফেরাবই। গাজার পর আরেক যুদ্ধক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে লেবানন। নেতানিয়াহুর এমন বক্তব্যের পর তা আরও স্পষ্ট। ফিলিস্তিনিদের ওপর ৮ মাসেরও বেশি সময় ধরে আগ্রাসন চালানোর পর মধ্যপ্রাচ্যের আরেক অঞ্চল ঘিরে নতুন পরিকল্পনা ইসরায়েলি প্রধানমন্ত্রীর। এতদিন যা শঙ্কা করেছিল বিশ্ববাসী তা ধীরে ধীরে সত্য হচ্ছে। গাজা থেকে ক্রমেই মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ছে যুদ্ধ। যে কোনো মুহূর্তেই সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে হিজবুল্লাহ, ইসরায়েল, এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞরা। হিজবুল্লাহ আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। যে কোনো সময় পুরোদস্যু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। হামাসকে নির্মূল করা ছাড়াও তেল আবিবের উদ্দেশ্য হিজবুল্লাহকে ধ্বংস করা, তাদের ইসরায়েল উত্তরাঞ্চলীয় সীমান্ত থেকে সরানো। শুধু তাই নয়, এই যুদ্ধ বেঁধে গেলে তাতে জড়িয়ে পড়তে পারে ইরান, যুক্তরাষ্ট্রের মতো দেশও, শঙ্কা বিশ্লেষকদের। যদি হিজবুল্লাহ আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুই হয়ে যায় তাহলে তাতে ইরানের হাত থাকবে, আর তাহলে যুক্তরাষ্ট্র সেখানে জড়াবে। কেননা তেল আবিবের সাথে সামরিক সহযোগিতার ব্যাপারে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ। ঠিক তেমনই হিজবুল্লাহর প্রতি তেহরান। এত কিছুর পর থেমে নেই হিজবুল্লাহ যোদ্ধারাও। ইসরায়েলকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত হিজবুল্লাহ ও মিত্ররা। এরই মধ্যে ইরান সমর্থিত কয়েক হাজার সেনা গোষ্ঠীটিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ। লেবাননের বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন বিদেশি কূটনীতিক ও গণমাধ্যম কর্মীরা। প্রধান বিমানবন্দরটিকে হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে ব্যবহারের অভিযোগ ওঠার পরে এই পদক্ষেপ নিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার। সোমবার কার্গো বিমানের মালপত্র রাখার জায়গা সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন বিদেশিরা। সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে বিমানবন্দরে মিসাইল ও বিস্ফোরক রাখার অভিযোগ তোলে বিভিন্ন গণমাধ্যম। পরে রোববার সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ প্রত্যাখ্যান করে লেবানিজ সরকার। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আলী হামিয়ে বিদেশি কূটনীতিক ও সাংবাদিকদের বিমানবন্দর পরিদর্শনের আমন্ত্রণ জানান, যার প্রেক্ষিতে সোমবার বিমানবন্দরে যান কূটনীতিকরা। লেবাননের সাথে সংঘাত এড়াতে তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্তের সাথে বৈঠক হয় তার। 2 ঘণ্টা ধরে আলোচনায় গুরুত্ব পায় হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের উদ্ধার প্রসঙ্গ। হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কথা হয় দুই নেতার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, জিম্মি মুক্তি ও ফিলিস্তিনিদের দুর্দশা কমানোর উপায় নিয়ে কথা বলেন ব্লিনকেন। গাজায় যুদ্ধ পরবর্তী শাসন নিয়ে পরিকল্পনার উপর গুরুত্ব দেন ব্লিনকেন। গাজা পুনর্গঠন, ইসরায়েলের নিরাপত্তা ইস্যুতে হয় আলোচনা। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সাথে সাক্ষাৎ করবেন গ্যালান্ট। অর্থোডক্স ইহুদি তরুণদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করে আইন প্রণয়নের নির্দেশ দিয়েছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট। শিগগিরই তৈরি করতে হবে খসড়া। এমন সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা হতে পারে নেতানিয়াহুর জোট সরকারে থাকা অর্থোডক্স ইহুদিপন্থী দুটি দল। এর আগে চলতি মাসের মাঝামাঝি সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান আইন সংস্কার ইস্যুতে উত্তপ্ত হয় দেশটির পার্লামেন্ট। ইসরায়েলে দশকের পর দশক ধরে বিরোধের ইস্যু এটি। দেশটির সব নাগরিকের সামরিক বাহিনীতে যোগদানে বাধ্যবাধকতা থাকলেও ধর্মচর্চায় নিয়োজিত হারেদি যুবকরা ছাড় পায় এক্ষেত্রে। ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক হওয়ায় সেনাবাহিনীতে যোগ দিতে নারাজ তারা। তবে নতুন আইনে তাদেরও রণক্ষেত্রে পাঠানোর পরিকল্পনা করা হয়, যার পক্ষে বিপক্ষে দেশ জুড়ে হয় ব্যাপক আন্দোলন। দীর্ঘ 12 বছর পর অবশেষে মুক্ত জীবনের স্বাদ পেলেন মার্কিন গোপন নথি ফাঁস করে সাড়া ফেলে দেয়া উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। দীর্ঘ আইনি লড়াই শেষে সোমবার যুক্তরাজ্যের কারাগার থেকে ছাড়া পান তিনি। মার্কিন কর্তৃপক্ষের সাথে হওয়া চুক্তি অনুযায়ী ফৌজদারি অপরাধের দায় স্বীকার করবেন 52 বছর বয়সী অ্যাসাঞ্জ। করতে হবে না কারাবাস। তার মুক্তিকে দেখা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে বিজয় হিসেবে। 2010-11 সালের দিকে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে আলোড়ন তোলে উইকিলিক্স। ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে মার্কিন সরকারের গোপন সামরিক কূটনৈতিক তথ্য ফাঁস করে হইচই ফেলে দেন ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। মার্কিন জাতীয় প্রতিরক্ষা বিষয়ক নথি প্রকাশের পর গুপ্তচর বৃত্তি আইন লঙ্ঘনের দায়ে 18টি মামলা হয় অ্যাসাঞ্জের বিরুদ্ধে। শুরু হয় তার ফেরারি জীবন।
শাস্তি এড়াতে 2012 সাল থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে ছিলেন তিনি। 2019 সালে জামিনের শর্তভঙ্গের অভিযোগে তাকে গ্রেফতার করে যুক্তরাজ্য পুলিশ। তখন থেকেই বন্দী বেলমার্শ কারাগারে। সেখান থেকে আইনি লড়াই চলছিল যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে। 5 বছর 2 মাস 2 সপ্তাহ বেলমার্শ কারাগারের ছোট এক কক্ষে কেটেছে অ্যাসাঞ্জের জীবনের 1901টি দিন। অবশেষে মুক্তি। উইকিলিক্স নিশ্চিত করেছে বিমানে যুক্তরাজ্য ছেড়েছেন অ্যাসাঞ্জ। 12 বছর আগে জুলিয়ান ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় গিয়েছিলেন। আমার বিশ্বাস আমাদের জীবনের এমন মুহূর্ত শেষ হয়ে এসেছে। এবার তিনি পুরোপুরি মুক্ত হবেন। জুলিয়ানের মামলা ও কারাবাসের সময় অসাধারণ এক আন্দোলন গড়ে উঠেছে। মুক্ত জুলিয়ানের নতুন এক অধ্যায় শুরু হবে। প্রশান্ত মহাসাগরীয় নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসের একটি আদালতে হবে তার মামলার পরবর্তী শুনানি। মার্কিন কর্তৃপক্ষের সাথে হওয়া চুক্তি অনুযায়ী সেখানে ফৌজদারি অপরাধের দায় স্বীকার করবেন জুলিয়ান অ্যাসাঞ্জ। 62 মাসের কারাদণ্ড হতে পারে তার। তবে যুক্তরাজ্যের কারাগারে ভোগ করা সাজার সময়কে ধরা হবে এর আওতায়। এর ফলে যুক্তরাষ্ট্রে কারাবাস করতে হবে না অ্যাসাঞ্জকে। যেতে পারবেন জন্মভূমি অস্ট্রেলিয়ায়। তাকে দ্রুত দেশে ফেরাতে চায় অস্ট্রেলিয়ার সরকারও। অস্ট্রেলীয় নাগরিকের বিষয়ে ভালোভাবে অবগত আছে সরকার। অস্ট্রেলিয়া সরকার তাকে পূর্ণ কূটনৈতিক সহায়তা দিবে। আমরা তাকে দেশে ফেরাতে চাই। গত এপ্রিলে অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে অস্ট্রেলিয়ার অনুরোধ বিবেচনার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। রাশিয়ার দাগেস্তানের উপাসনালয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ব্যবহৃত হয়েছে পশ্চিমা বিভিন্ন অস্ত্র। তদন্তে প্রতিবেদনে জানানো হয় হামলাকারীদের মধ্যে দাগেস্তানেরই একটি জেলার গভর্নরের 2 ছেলেও রয়েছে। এদিকে নিরাপত্তা জোরদার করা হয়েছে অঞ্চলটিতে। বিভিন্ন স্থানে তল্লাশি চলছে বিশেষ বাহিনীর। দাগেস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর অঞ্চলটির সংবেদনশীল বিভিন্ন স্থানে চলছে তল্লাশি। অঞ্চলটি জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। হামলার পর একদিন পার হলেও এখনো থমথমে পরিস্থিতি পুরো অঞ্চল জুড়ে। দাগেস্তান কর্তৃপক্ষের দাবি, বিভাজন সৃষ্টি করতে বিদেশি শক্তির ষড়যন্ত্রে চালানো হয়েছে হামলা। ভয়াবহ ওই হামলায় ব্যবহার করা হয়েছে ন্যাটোর বিভিন্ন অস্ত্র। প্রাথমিক তদন্ত শেষে জানানো হয়, হামলাকারীদের মধ্যে সেরগোকালা জেলার গভর্নরের 2 ছেলেও রয়েছেন। এ ঘটনার পর বরখাস্ত করা হয়েছে জেলার গভর্নর ম্যাগোমেদ ওমারোভকে। দাগেস্তানে ভয়াবহ হামলায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সব ধরনের সহায়তা করা হবে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দাগেস্তানের ঘটনার পর রাশিয়া জুড়ে বাড়বে সন্ত্রাসী হামলার শঙ্কা। অত্যন্ত পরিকল্পিতভাবে চালানো হয়েছে এই হামলা। যারা এই হামলার সাথে জড়িত তারা অত্যন্ত দক্ষ। হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর অস্ত্র, ভ্যান সহ বিভিন্ন সরঞ্জাম কবজা করে নেয়। ফলে যে কোনো সময় এ ধরনের আরও হামলা হতে পারে এমন ঝুঁকিতে রয়েছে রাশিয়া। এদিকে দাগেস্তানের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে চলছে শোক। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আবারও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল ইউরোপীয় ইউনিয়ন। সোমবার এই ঘোষণা দিয়েছে ইউরোপীয় দেশগুলোর জোট। অর্থনীতি, শক্তি ও বাণিজ্য খাতে দেয়া হয়েছে এসব নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন 116 রুশ নাগরিকও। এই নিয়ে এ পর্যন্ত 14 বার ইউরোপীয় জোটের নিষেধাজ্ঞায় পড়ল রাশিয়া। ইইউ এর এমন পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়েছে দেশটি। এর মধ্য দিয়ে নিজেদের বিপদ ডেকে আনল ইউরোপ, এমন হুঁশিয়ারিও দিয়েছে মস্কো। এর আগে ইউরোপের বিভিন্ন দেশে রাশিয়ার নাগরিকদের জব্দ হওয়া প্রায় 140 কোটি ইউরো ইউক্রেনকে সহায়তার জন্য দেওয়ার ঘোষণা দেওয়া হয় ইউরোপীয় ইউনিয়নকে। যুক্তরাষ্ট্রে আবারও ঘটল মারাত্মক ম্যাচ শুটিং। আলাবামার একটি অনুষ্ঠানে হামলা চালায় বন্দুকধারীরা। মৃতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি, তবে গুরুতর আহত কমপক্ষে 13 জন। পুলিশ জানায়, রোববার স্থানীয় সময় ভোর রাতে চালানো হয় হামলা। ঘটনাস্থল পরিদর্শন শেষে অন্তত 360 রাউন্ড গুলি ছোড়ার আলামত পান পুলিশ সদস্যরা। গুরুতর আহতদের উদ্ধারের পর চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে দুর্বৃত্তদের আটক করা সম্ভব হয়েছে কিনা সেই ব্যাপারে প্রকাশ করা হয়নি কোনো তথ্য। এমনকি কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল তারও কোনো তথ্য পাওয়া যায়নি। হামলার মোটিভও পরিষ্কার নয়। ওই অনুষ্ঠানে হামলার সময় 1000-এর মতো অতিথি উপস্থিত ছিলেন। চলতি বছর 2 শতাধিক ম্যাচ শুটিং লিপিবদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্রে।
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা। ভেঙে গেছে রাজ্যটির গুরুত্বপূর্ণ একটি ব্রিজ। পানিতে নিমজ্জিত একাধিক ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল, কলেজ। বন্যা কবলিত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে কয়েকশো বাসিন্দাকে। গেল কয়েকদিনের প্রবল বর্ষণে তৈরি হয়েছে এই বন্যা পরিস্থিতি। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শনিবার পর্যন্ত 457 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে বন্যার পাশাপাশি রাজ্যটির কয়েক শহরে বইছে তীব্র তাপপ্রবাহ। সোমবার বিকেলে নেব্রাস্কার তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়। এদিকে ব্লু আর্থ নদীতে পানি বেড়ে যাওয়ায় বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছে মিনেসোটায়। যে কোনো সময় ভেঙে যেতে পারে র্যাপিডন বাঁধ। আশপাশে জারি করা হয়েছে সতর্কতা। বাসিন্দাদের যে কোনো সময় নিরাপদ আশ্রয়ে সরার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। কর্তৃপক্ষ জানায় নদীতে জমে থাকা লোহা, কংক্রিটের ধ্বংসাবশেষের কারণে তৈরি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। সেসব আঘাত করছে বাঁধের কাঠামোয়। তবে তীব্র স্রোতের কারণে সম্ভব হয়ে উঠছে না সেগুলোর অপসারণ। পরিস্থিতি বিবেচনায় বন্ধ হতে পারে অঞ্চলটির বেশ কিছু সেতুর উপর যান চলাচল। বিড়ালের কষ্ট বুঝতে পারবে মোবাইল অ্যাপ। সম্প্রতি জাপানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিশেষ এই অ্যাপটি বানানো হয়েছে। এর মাধ্যমে বিড়ালের ছবি দেখে বোঝা যাবে প্রাণীটির শারীরিক কোনো অসুবিধা রয়েছে কিনা। এর ফলে বড় বিপদ ঘটার আগেই জীবন রক্ষা সম্ভব আদুরে পশুটির। টোকিওর 57 বছর বয়সী মায়োমি কিটাকাটা ছেলে ও পোষা বিড়াল নিয়ে তার ছোট্ট সংসার। মাঝে মাঝেই আদরের বিড়ালের স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়তে হয় তাকে। এবার এই সমস্যার সমাধানও খুঁজে পেয়েছেন কিটাকাটা। মার্চ মাস থেকে তিনি ব্যবহার করছেন নতুন একটি মোবাইল অ্যাপ, যা দিয়ে বিড়ালের স্বাস্থ্য পরীক্ষা করা যাবে। তাই দেরি না করে আদরের পোষা বিড়াল চিয়ের জন্য নিজের ফোনে ডাউনলোড করেন বিশেষ অ্যাপটি। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। বিড়ালের দেহের যে কোনো শারীরিক সমস্যা মোবাইল ফোনের মাধ্যমে শনাক্তে ক্যাটসমি নামের বিশেষ অ্যাপটি বানিয়েছে স্টার্টআপ টেক কোম্পানি কেয়ারলজি। সহায়তা করেছে নিহন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের দাবি 95% নির্ভুল তথ্য দিতে পারে ক্যাটসমি। এআই ব্যবহার করে ক্যাটসমি তৈরি করা হয়েছে। বিড়ালের ছবি তুলে অ্যাপে আপলোড করলেই এর শারীরিক অবস্থা বুঝতে পারবে অ্যাপ। অসুস্থ হলে অ্যাপটির ফলাফলে দেখা যাবে হলুদ ইন্ডিকেটর। কিটাকাটা জানিয়েছেন তার বিড়ালের জন্য অ্যাপটি অনেক কার্যকর। ক্যাটসমির কারণে সহজেই বুঝতে পারছেন কখন চিকে ডাক্তারের কাছে নিতে হবে। চির বয়স এখন 14 বছর। সাধারণত এ বয়সের বিড়ালদের সার্বক্ষণিক সেবার প্রয়োজন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা দরকার। ক্যাটসমির হলুদ ইন্ডিকেটর আমাকে জানিয়ে দেয় চি অসুস্থ। যদি পরপর কয়েকদিন হলুদ ইন্ডিকেটর থাকে তাহলে বুঝে যাই এবার ওকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। যুগান্তকারী ক্যাটসমি অ্যাপ আলোড়ন সৃষ্টি করেছে বিড়াল প্রেমীদের মাঝে। গত বছর থেকে চালু হওয়া এই অ্যাপটি ব্যবহার করছেন প্রায় 2.5 লাখ মানুষ। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।